Hey guys, good morning. Welcome back to my channel. আর সবাইকে হ্যাপি হোলি। তোমরা সবাই তো খুব সেলিব্রেট করছো ইন্ডিয়াতে। আমি দেখতে পাচ্ছি আমার ফ্রেন্ডস ফ্যামিলি সবার ভিডিও পোস্ট স্ট্যাটাস পোস্ট দেখছি আর ভীষণ ভীষণ মিস করছি। সবাই এত এনজয় করছো আর এখানে হোলিতে ওয়েদার খুবই বাজে আছে এখন। আর সত্যি কথা বলতে কি এখানে সেলিব্রেশন ইন্ডিয়ার মতো তো একদমই হয় না। এখানে কিছু কিছু জায়গায় হোলি প্রোগ্রামস হয় যেখানে তুমি নিজেকে বুক করতে পারো, যাওয়ার জন্য পয়সা দিতে হয় এবং সেখানে গিয়ে রেজিস্টার করে তুমি হোলি সেলিব্রেট করতে পারো। বাট নিজেদের লোকের সঙ্গে ছাড়া হোলি খেলতে তো অত ভালো লাগে না। তো আর আজকে আমার একটা কাজও রয়েছে, সো হোলির জন্য কোনো প্ল্যান নেই। বাট আজকে সারাদিন আমি একটা জিনিস ভেবেছি যে আমি সারাদিন ভালো ভালো খাবার দাবার খাবো। আজকে নিজের মনকে খুশি রাখার জন্য আমি সারাদিন আজকে ভালো ভালো রান্না করবো, ভালো ভালো খাবার খাবো। আর আমার একটা ছোট্ট আজকে কাজও রয়েছে, সেই কাজেও যাব। সো সারাদিনের ব্লগটা কিন্তু তোমরা অবশ্যই দেখাবো সারাদিন কি কি করছি। দেখো বাইরের ওয়েদার এখন সেরকম ভালো নেই, কিরকম মেঘলা হয়েই রয়েছে, একদমই সানি ডে নেই আজকে। সো এরকম দিনে হোলি সেলিব্রেট করতে ভালোও লাগে না। তো শুরুতেই আজকে সকাল সকাল ভেবেছি প্রোটিন রিচ কিন্তু খুব টেস্টি একটা কিছু বানাবো। তাই আমি আজকে বানাতে চলে এসেছি এখানে বেসনের চিল্লা। বাট বেসনের চিল্লা মানে লোকজন এমনিই বানায় জল দিয়ে বেসনটাকে গুলে, বাট আমি এটাকে একটু প্রোটিন রিচ বানানোর জন্য এর মধ্যে আজকে ডিম দিয়ে এটাকে বানাবো। তো নিয়ে নিয়েছি বেসন, নিয়ে নিয়েছি একটু গার্লিক পাউডার। আমি একটু গার্লিক ফ্লেভার বেশি পছন্দ করি বলে আমি একটু বেশি করে গার্লিক ফ্লেভার নিয়েছি, তোমরা কম চাইলে কমও নিতে পারো। আর তার মধ্যে নিয়ে নিয়েছি একটু নুন। আর এদিকে আমি ধনেপাতা আর পেঁয়াজও কুচি করে রেখেছি অ্যাড করার জন্য। এর মধ্যে সবজিও কিন্তু দেওয়া যায়, বাট আজকে আমি ধনেপাতা আর পেঁয়াজ দিয়েই করব। আর দিয়ে দিয়েছি ডিম। ডিম দিয়ে বানালে কিন্তু এটা একটু এক্সট্রা প্রোটিন রিচ হয়, কারণ এমনিতেও বেসনের একটু প্রোটিন আছে, তার মধ্যে ডিম অ্যাড করলে এটা হাই প্রোটিন হয়ে যায় এবং ব্রেকফাস্টে হাই প্রোটিন জিনিস খাওয়া কিন্তু খুবই ভালো। তো আমি এখানে পেঁয়াজ আর ধনেপাতা অ্যাড করে নিয়েছি। এবার এই সমস্ত কিছুকে ভালো করে একটু মিশিয়ে নেব এবং এক্সট্রা একটু যদি পাতলা করতে হয় তাহলে অল্প অল্প করে জল অ্যাড করব। প্রথমেই জলটা অ্যাড করব না, প্রথমে ডিমটা দিয়েই আগে ভালো করে বেসনটাকে মিক্স করে নেব। তারপরে যদি জলের দরকার হয় তখন আমি আস্তে আস্তে এর মধ্যে জল অ্যাড করতে থাকবো। তারপরে একটা ঠিকঠাক টেক্সচারে যখন চলে আসবে তখন আমি এটা দিয়ে চিল্লাটা বানাবো। এখানে এই মিক্সচারটা ঠিকভাবে বানানোটাই হচ্ছে মেন ট্রিক্স। মিক্সচারটা একটু ঠিকভাবে হয়ে গেলে কিন্তু চিল্লাটা বানাতে কোনো অসুবিধা হয় না। ভীষণ ইজি একটা রেসিপি এবং ভীষণ টেস্টিও রেসিপি এবং অনেক দিন পরে আমি এটা খাচ্ছি। এখানে আমরা ব্রেকফাস্টে মোস্টলি অ্যাভোকাডো স্যান্ডউইচ বা ওটসের পরেজ এসবই খেয়ে থাকি, কিন্তু আজকে যেহেতু হোলি এবং আমার ইচ্ছে করছে আজকে সারাদিনই আমি এমন কিছু খাবো যে খাবারগুলো আমি অনেক দিন ট্রাই করিনি, তাই আজকে অনেক দিন পরে আবার এই চিল্লাটা বানাচ্ছি। ওটস দিয়েও আমরা এরকম ওটস অমলেট বানিয়ে খাই, সেটাও খুব খেতে ভালো হয়, হেলদিও হয়, বাট আজকে বেসন দিয়ে বানাচ্ছি। বেসনেরটা কিন্তু টেস্টে আরও বেশি হয়। তো দেখো আমি অনেকক্ষণ ধরে ভালো করে এটাকে অল্প অল্প জল অ্যাড করে মিক্স করে নিয়েছি। এবার একটা সুন্দর টেক্সচার হয়ে গেছে। এরপর আমি বানাবো চিল্লা। চিল্লা বানানোর জন্য প্রথমেই আমি গ্যাসে একটা প্যানকে গরম হতে বসিয়ে দিয়েছি। প্যানটা একটু ভালোভাবে গরম হয়ে গেলে চিল্লাটা বানানোটা একটু তাড়াতাড়ি হয়ে যায়। আর এই রান্নার মানে এই পুরো জিনিসটাকে কিন্তু একটু স্লো কুকেই করব আমি, যাতে ভালোভাবে তৈরি হয়। আর পরে শেষের দিকে আমি একটু হাই ফ্লেম করব। বাট প্রথমে আমি প্যান গরম হতে দিয়েছি এবং আজকে আমি ইউজ করছি লাইট অলিভ অয়েল। অলিভ অয়েল দিয়েই এই চিল্লাটা বানাবো। সো অলিভ অয়েল প্যানটা বেশ ভালোই গরম হয়ে গেছে এবং এর মধ্যে আমি দিয়ে দিয়েছি একটু অলিভ অয়েল। সামান্য অলিভ অয়েল দিলেই কিন্তু এই রান্নাটা হয়ে যাবে, এর জন্য বেশি অয়েলের দরকার পড়ে না। অল্প অয়েল দিয়ে পুরো প্যানের গায়ে ভালো করে লাগিয়ে নিয়েছি। এরপর আমি পুরো মিক্সচারটা এর মধ্যে দিয়ে দেবো প্যানের মধ্যে। যেহেতু প্যানটা প্রি হিট একটু করা রয়েছে তাই মিক্সচারটা দেওয়ার পরেই কিন্তু আমি এটাকে একটু কভার আপ করে দেবো। কভার আপ করে দিয়ে এই জিনিসটাকে আমি একটুখানি হতে দেবো ভালোভাবে, কারণ ডিম অ্যাড করা রয়েছে আর বেসনও দেওয়া রয়েছে। হাই ফ্লেমে থাকলে এটা পুরো একদম একটা ভাজা পকোড়ার মতো খেতে হয়ে যায়, তাই জন্য এটাকে একটু স্লো ফ্লেমে করলে কিন্তু বেশ নরম চিল্লা টাইপের খেতে হয়। আর যারা ভেজিটেবলস অ্যাড করে রান্নাটা করো তাদের জন্য এইটা খুবই আইডিয়াল প্রসেস, যে তুমি যদি ঢাকা দিয়ে করো তাহলে ভেজিটেবলসগুলো খুব ভালোভাবে কুক হয়ে জাস্ট 1 থেকে 2 মিনিটের মধ্যেই চিল্লার একটা দিক পুরো ভালোভাবে কুক হয়ে যাওয়ার পরে আমরা ঢাকাটা খুলে এটাকে জাস্ট ফ্লিপ আউট করে দেবো অপোজিট সাইডে। আর আজকে আমি একটুখানি মানে এটাকে আরও টেস্টি বানানোর জন্য এর মধ্যে একটু চিজ অ্যাড করব। সো আমি চিজটাকে এর ওপর থেকে দিয়ে আবারও একটুখানি ঢাকা দিয়ে দেবো, যাতে চিজগুলো ভালোভাবে ওপর থেকে মেল্ট হয়ে যায় এবং টেস্টটা আরও বেশি হয়ে যায়।
আরও 1-2 মিনিটের মধ্যেই আমার চিজও গলে গেছে এবং আমার চিল্লাও কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। সো সকালের ব্রেকফাস্টে গরম গরম আজকে আমার চিল্লার রেডি। তোমরা তোমাদের ব্রেকফাস্টে হোলির দিনে কি খাচ্ছ সেটা অবশ্যই জানিও। তোমাদের কাছে তো অনেক অনেক অপশান রয়েছে, বাইরেও খুব ভালো ভালো খাবার পাওয়া যায় ইন্ডিয়াতে। আমার আজকে এটাই আমার ব্রেকফাস্ট এবং আমার খুব ভালো লাগছে যে আমি এরকম একটা অন্যরকম খাবার আজকে অনেক দিন পর খাচ্ছি। আর দেখো, এটা দেখতে একটা পিৎজার মতো হয়ে গেছে। আমার মেয়ে তো দেখে এটাকে পিৎজাই ভেবেছিল প্রথমে, কিন্তু এটা পিৎজা তো নয়, বাট আমি এরকমভাবেই কেটে কেটে নিয়ে গেছি যাতে এটা দেখতে পিৎজার মতো লাগে। আর এটার ওপর থেকে আমি এখন একটু অরিগানো ছড়িয়ে নেব, আর একটু সুইট চিলি গার্লিক সস আমি এর ওপর থেকে ছড়িয়ে দেব, তাহলে কিন্তু খেতে আরও ভালো হয়। আর বাচ্চাদেরকে কিন্তু সত্যি এটা পিৎজা বলে দিলে ওরা কিন্তু একদম সুন্দরভাবে খেয়ে নেয়, কারণ ওদের কাছে এটা পুরো একদম পিৎজার মতোই লাগে খেতে। যেহেতু অরিগানো আর এই সুইট চিলি সসের ফ্লেভারটা একসাথে যখনই মিশে যায় তখন কিন্তু একটা পিৎজা সসের মতো লাগে। তো ওই জন্য অনেক বাচ্চারাই এটাকে খেলে পিৎজা মনে করে। আহানাও প্রথমে এটা দেখে পিৎজা মনে করেছিল, তো পিৎজা মনে করেই ও এটাকে একটুখানি খেয়েওছে এবং খুব মজা করেই খেয়েছে, ভালোবেসেছে আজকের এই ব্রেকফাস্টটা। দেখো কত সুন্দর এটা টেক্সচারটা এসেছে, এত ভালো খেতে হয়েছে যে কি বলবো। এই খাবারগুলো খেয়েই আমি আজকে আমার মনটাকে হ্যাপি করছি। আর দুপুরবেলাতেও আজকে দারুণ একটা জিনিস বানাবো ভেবেছি। সো ব্লগটায় থাকো, দেখাবো দুপুরে আমরা কি বানাচ্ছি। আজ দুপুরে কি খাবো ভাবতে ভাবতে আমার হাজব্যান্ডের আজকে আবদার হলো যে মিক্স ভেজ খাবে ও। তো আমার খুব ইচ্ছে করছিল যে আমি ডাল পুরি খাবো আর আলু টমেটোর তরকারি খাবো, বাট আলুর থেকে বেশি প্রেফার আমার হাজব্যান্ড সবসময় মিক্স ভেজ করে। বাট আমি ভাবলাম যে মিক্স ভেজ দিয়ে ভালো লাগবে পরোটা খেতে, এরকম কোনো স্টাইলের মিক্স ভেজ আমি বানাই, কারণ নর্মাল মিক্স ভেজ দিয়ে কিন্তু একদমই ভালো লাগে না পরোটা বা ডালপুরি খেতে। আর আমার আজকে খুব ইচ্ছে করছিল যে ডালপুরি খাবো। সো আমি আজকে দেখো অন্যরকম স্টাইলে মিক্স ভেজ বানাচ্ছি, আর একটু কাজের তাড়াও রয়েছে, আমার কাজেও যেতে হবে, সেই জন্য আজকে কিন্তু ম্যাক্সিমাম জিনিস ফ্রোজেন ইউজ করছি। এখানে যে মিক্স ভেজের সবজিগুলো আমি ইউজ করছি তার মধ্যে ম্যাক্সিমামটাই ফ্রোজেন ছিল। দেখলে তোমরা ফ্রোজেনের যে প্যাকেটটা, এটা কিন্তু এরকমভাবে আমরা ডিপ ফ্রিজে কিনে রেখে দিই। এখানে গাজর, মটরশুঁটি, বিনস, ফুলকপি এগুলো ছোট ছোট করে কেটে এরমভাবেই বিক্রি হয় ফ্রোজেন, তো ওটা দিয়ে রান্না করাটা অনেক তাড়াতাড়ি হয়। আর মাশরুমটা কিছু কিছু সময় আমরা ফ্রোজেনও ইউজ করি, বাট যেহেতু ফ্রোজেন মাশরুম থেকে প্রচুর জল বেরিয়ে যায় সেজন্য আজকে আমি ফ্রেশ মাশরুমটা কেটে ইউজ করছি। আর এর সাথে আমি ব্রকোলিটাও দিচ্ছি, সেটা আজকে একটু ফ্রেশ ব্রকোলি দিচ্ছি। বাট অনেকগুলো সবজি আমি কিন্তু আজকে রান্নায় ফ্রোজেন ইউজ করব, এবং তাতে কিন্তু রান্নার টেস্ট কোনোভাবেই কোনো খারাপ হয় না। এটাই অনেকে মনে করে যে ফ্রোজেন সবজি দিয়ে রান্না করলে হয়তো রান্নার টেস্ট খারাপ হয়ে যায়, বাট এটা আমার এক্সপিরিয়েন্স যে ফ্রোজেন সবজি ইউজ করলে কিন্তু একদমই রান্নার খারাপ হয় না। বাট শুধু ইউজ করার কিছু প্রসিডিওর আছে যেটা তোমাকে মেনটেন করে ইউজ করলে তোমার রান্না কিন্তু একদমই অথেন্টিক টেস্টেরই হয় খেতে। তো এখানে একটু আলু ইউজ করছি, কারণ এই যে মিক্স ভেজটা আজকে আমি বানাচ্ছি এটাতে কিন্তু আলুর একটু দরকার পড়ে, আলু দিলে টেস্টটা কিন্তু বেশ ভালো হয়। তাই আমি দুটো ছোট ছোট আলুকে একদম ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আর এরপরে বেশ কিছুটা তেল আমি প্যানে গরম হতে দেব। তেলটা খুব ভালো করে গরম হতে দেব, কারণ আমি মশলাটা যেহেতু ফ্রোজেন ইউজ করব, এখানে আমি যে পেঁয়াজ আদা রসুনটা ইউজ করছি সেটাও কিন্তু আমি আজকে ফ্রোজেনই ইউজ করব। তাই তেলটাকে আমি আগেই একটু গরম হতে দিয়েছি। আর এদিকে দেখো আমি ব্লেন্ডার জারের মধ্যে প্রথমে একটা লঙ্কা আর কিছুটা আদা কুচি আর কিছুটা রসুন কুচি দিচ্ছি, এবং এই সব কিছুই কিন্তু আমি দিচ্ছি ফ্রোজেন। আর যেহেতু আমি ফ্রোজেন ইউজ করছি, এগুলো ছোট ছোট ডাইস করে কাটা রয়েছে, এভাবেও কিন্তু রান্নায় আমরা দিতে পারতাম, বাট আমি দেখেছি যে এভাবে ডাইস করে থাকলে তেলের মধ্যে দেওয়ার পরে এতটাই জল বেরোয় যে তখন কিন্তু ভালো করে মশলাটা কষানো যায় না, একটু কাঁচা গন্ধ থেকে যায়। সেই জন্য আমি কি করি, ব্লেন্ডারের মধ্যে একটু ব্লেন্ড করে নিই, তো এটা একদম পাউডারের মতো হয়, কোনো রকম জল অ্যাড না করে আমি ব্লেন্ড করি, পুরো দেখো পাউডার টেক্সচারে হয়ে গেছে। এবার এটাকে যখন আমি তেলের মধ্যে দেব তখন অনেক তাড়াতাড়ি মশলাটা ফ্রাই হয়ে যাবে এবং কাঁচা গন্ধটাও চলে যাবে। তেলটাও এদিকে ভালো গরম হয়ে এসেছে। এরপরে আমি ব্লেন্ড করে রাখা মশলাটাকে এর মধ্যে পুরো দিয়ে দিচ্ছি।
এটাকে লঙ্কা আদা রসুনের পেস্ট বলতে পারো। এই মশলাটা দিয়ে মশলাটাকে ভালো করে আগে তেলের মধ্যে একটু ফ্রাই করতে দেব, কারণ তেলটা বেশ গরম আছে আর মশলাটা গুঁড়ো গুঁড়ো ফর্মে আছে, তো এটা তাড়াতাড়ি কিন্তু ফ্রাই হয়ে যাবে। তো এর মধ্যে আমি এবার একটু হিংও অ্যাড করে দেবো। এই রান্নাটার কিন্তু ফ্লেভারটা জন্য অনেক কিছুই আমি মশলা অ্যাড করছি অল্প অল্প করে, আর হিং কিন্তু তার মধ্যে একটা মেন ইনগ্রিডিয়েন্ট, যেটা এই রান্নার মানে স্মেলটাকে আরও সুন্দর করে তুলবে। হিং অ্যাড করার পরে আমি তেলের মধ্যেই দিয়ে দেবো হলুদটা, হলুদেরও কাঁচা গন্ধটা যাতে চলে যায়। আর তেলের মধ্যে হলুদ দিয়ে যদি একটু ফ্রাই করে নাও, তারপরে যদি সবজি অ্যাড করো, তাহলে কিন্তু একদম হলুদের কাঁচা গন্ধও থাকে না এবং সবজিগুলোর রঙটাও কিন্তু খুব সুন্দর আসে। আর তোমরা চাইলে লঙ্কার গুঁড়োটাও তেলের মধ্যে অ্যাড করতে পারো। আমি লঙ্কার গুঁড়োটা একটু পরে অ্যাড করব। আগে আমি এর মধ্যে আলুটাকে অ্যাড করে দিচ্ছি। আলুটা যেহেতু সবথেকে বেশি সময় লাগে ফ্রাই হতে এবং সেদ্ধ হতে, তাই আলুটাকেই আমি সবার আগে অ্যাড করছি। আর এদিকে আমি পেঁয়াজটাকেও ব্লেন্ড করে নেব। পেঁয়াজটাও আমি আজকে ফ্রোজেন পেঁয়াজ অ্যাড করছি, কারণ ছোট ছোট করে পেঁয়াজ কেটে এখানে দিলে পেঁয়াজটাও ভাজতে অনেক সময় লাগবে। তাই আমি ফ্রোজেন পেঁয়াজ রয়েছে আমার কাছে, সেটাকেই ব্লেন্ড করে ইউজ করব আজকে। বাট এটার আমি ভিডিওটা বানাতে ভুলে গেছি, আমি তোমাদের সাথে পরে অন্য কোনো দিন দেখাবো। আমি যে মিক্সচারটা এখন দিচ্ছি সেটা কিন্তু পেঁয়াজের গুঁড়ো, হোয়াইট অনিয়নের গুঁড়ো। যেহেতু রেড অনিয়নও আমার কাছে ছিল আর হোয়াইট অনিয়নও ছিল, আমি আজকে হোয়াইট অনিয়ন দিচ্ছি। এটা কিন্তু অনেকে দেখে মনে করবে নারকেলের গুঁড়ো দিয়েছি, বাট নারকেলের গুঁড়ো নয়, এটা হোয়াইট অনিয়ন। যেহেতু ফ্রোজেন ছিল তাই এরকম সাদা রঙের লাগছে দেখতে। এটাকেও আমি ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে একদম গুঁড়ো করে নিয়েছি এবং তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, যাতে পেঁয়াজটাও খুব সুন্দর করে ভাজা হয়ে যায় এবং পেঁয়াজের কোনো কাঁচা গন্ধ না থাকে। তো আলুর সাথে পেঁয়াজ, আদা রসুন, লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে মশলাটাকে খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে। এরপর আমি রান্নায় একে একে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো এগুলোকেও অ্যাড করতে থাকবো এবং এই মশলার সাথেই ভালো করে গুঁড়ো মশলাগুলোকেও কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষে যখন তেল বেরোতে শুরু করবে, তখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো ভেজিটেবলসগুলো। তোমরা কিন্তু চাইলে এখানে ভেজিটেবলসগুলোকে আগে তেলে ফ্রাই করে নিয়ে তারপরেও অ্যাড করতে পারো, বাট তাতে অনেক বেশি তেল হয়ে যায় সবজিতে, মানে খুব বেশি রিচ লাগে দেখতে সবজিটা। কিন্তু এভাবে বানালেও কিন্তু খেতে টেস্টে কোনো রকম খারাপ হয় না। আর আমি একটু তেল কম দিয়ে রান্না করা প্রেফার করি, সেই জন্য আমি সবজিগুলোকে আগে ফ্রাই করিনি। এখনই এই মশলার সাথেই আমি সবজিগুলোকে একেবারে ফ্রাই করব এবং তারপরে কষিয়ে এটাতে আমি জল ছাড়া পুরো রান্নাটা করব। যদি তোমরা সবজি আগে তেলের মধ্যে ফ্রাই করে নাও, তাহলে তোমরা জল অ্যাড করে রান্না করতে পারো। বাট যেহেতু আমি সবজিগুলোকে শুধু মশলার সাথেই ফ্রাই করছি, তাই আমি এই রান্নাটা কিন্তু কোনো জল অ্যাড ছাড়াই করব, যাতে সবজি থেকে যে জলগুলো বেরোচ্ছে সেই জলেই যাতে রান্নাটা হয় এবং তাতে কিন্তু টেস্টটা একদম খুব ভালো থাকে। তো আমি যখনই কোনো রান্না জল ছাড়া অ্যাড করি, মানে জল অ্যাড করে ছাড়া করি, তখন কিন্তু সেই রান্নার টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। এরপর সবজিগুলো একটু ভালো করে ফ্রাই হয়ে গেলে মশলার সাথে এর মধ্যে অ্যাড করে দেবো কিছু কেটে রাখা টমেটো। আমি এখানে চেরি টমেটো ইউজ করছি, এমনি বড় টমেটোও তোমরা ইউজ করতে পারো। আমি এখানে 4টে মতো চেরি টমেটোকে মাঝখান থেকে কেটে নিয়েছি এবং এগুলোকে অ্যাড করে এবার একটু নুন অ্যাড করে আমি এটাকে স্লো কুকে রান্নাটা হতে দেবো, যাতে সবজিগুলো নরম হয়ে যায় এবং টমেটোটাও খুব ভালোভাবে সফট হয়ে যায়। মাঝে মাঝে ঢাকা খুলে আমি একটু নেড়ে চেড়ে দেবো। দেখো যে জলটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু সবজিগুলো থেকেই আস্তে আস্তে জল বেরোনো স্টার্ট করেছে। এরমভাবে মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে আমি পুরো রান্নাটা স্লো কুকেই করব। এই রান্নাটার স্বাদকে দ্বিগুণ করার জন্য আমি এখানে একটা মশলার প্রিপেয়ার করছি, যেটা কিন্তু এই রান্নায় অ্যাড করার পরে এমনি রান্নার স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। তো এর জন্য আমি নিয়ে নিয়েছি কয়েকটা কাজু বাদাম, 1 চামচ মতো সেসমি সিড, আর নিয়ে নিয়েছি কিছু পামকিন সিডস। এই সব কটা সিডসকে কিন্তু আমি একসাথে দুধ দিয়ে ব্লেন্ড করব। জল অ্যাড করে কিন্তু একদমই করবে না, দুধ দিয়ে করবে, তাহলেই কিন্তু এর টেস্টটা একদম ভালো হবে এবং একটা ক্রিম টেক্সচার চলে আসবে এই রান্নাটার মধ্যে। তো এই ব্লেন্ডটা
করে আমি রান্নার মধ্যে যখনই অ্যাড করব তোমরাও দেখতে পাবে রান্নার টেক্সচারটাই কীরকম অন্যরকম হয়ে গেছে। পুরো মনে হবে রেস্টুরেন্ট স্টাইলে যেরকম আমরা মিক্স ভেজ খাই সেরকম খেতে টেস্ট হয়ে যাবে। তো দেখো সবজিগুলো আমার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে ভালোভাবেই, আর টমেটোগুলোও একদম গলে সফট হয়ে গেছে। এরপরে আমি এই মিক্সচারটাকে পুরো রান্নার মধ্যে অ্যাড করে দিচ্ছি, আর অ্যাড করার সাথে সাথেই রান্নার কালার এবং টেস্ট সব কিছুই খুব ভালো হয়ে বেড়ে যাবে আরও। আর এই মিক্সচারটার সাথে রান্নাতে একটু অ্যাড করব চিনি আর গরম মশলা, ব্যাস এই দুটো জিনিস অ্যাড করে রান্নাটাকে আরেকটু নেড়ে চেড়ে স্লো কুক করে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের একদম গরমা গরম মিক্স ভেজ। আর এই মিক্স ভেজটা কিন্তু তুমি যে কোনো কিছুর সাথেই খেতে পারো, সেটা ভাত হোক, রুটি হোক বা পরোটা হোক, সব কিছুর সাথেই খুব ভালো লাগবে খেতে। আজকে আমি এই রান্নাটাকে খাবো ডালের কচুরি দিয়ে। আমি প্রথমে ভেবেছিলাম ডাল পুরি বানাবো, বাট পুরি বানাতে গেলে প্রচুর বেশি তেলের দরকার পড়ে। তো যেহেতু আমি তোমাদের আগেই বললাম আমি তেল কম খাওয়াটা একটু প্রেফার করি, আর আমার হাজব্যান্ডও সেম। তো সেই জন্য আমি আজকে ডালের পরোটা বানাবো। পুর আমার আগেই রেডি করে রাখা রয়েছে, আর সবজিটা দেখো এখন কি সুন্দর লাগছে, পুরো মনে হচ্ছে যেন রেস্টুরেন্ট থেকে কিনে আনা একটা মিক্স ভেজ সবজি। এদিকে দেখো রাত্রিবেলাতেই আমি অলরেডি ডালের পুরটা বানিয়ে রেখেছিলাম, কারণ কালকে থেকেই আমার খুব ইচ্ছে করছিল ডাল পুরি খাই। তো এখন আমি আটাও মেখে নিয়েছি, ডালের পুরগুলোকে আটার মধ্যে একে একে ভরে নিচ্ছি। এবার এগুলো দিয়ে আমি পরোটা বানিয়ে নেব। সো হোলিতে তো তোমরা অনেকে অনেক কিছু করছো, তোমরা কে কী করেছো আমাকে অবশ্যই জানিও, এবং সবথেকে বেশি করে জানিও তোমরা কে কী খাবার খেয়েছো। কারণ যে কোনো ফেস্টিভ্যাল মানে ইন্ডিয়াতে একটা বেশ খাবার দাবারের জমজমাটি। তোমরা কে কী খাবার খেয়ে সেলিব্রেট করেছো সেটা আমায় জানিও, আর আমি কি কি খাচ্ছি সেটা তো তোমরা আমার ভিডিও দেখলে দেখতেই পাচ্ছ। সারা দিনের কিন্তু ব্লগটা পুরোটাই দেখো, আরও অনেক অনেক সারপ্রাইজ রান্না আজকে আমি করব, যেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করব। ডালের পুরটা বানানো কিভাবে আমি করেছি সেটা যদি রেসিপি তোমাদের লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিও, আমি তোমাদেরকে আলাদা করে ভিডিও বানিয়ে রেসিপিটা দেখিয়ে দেব। আমি এই ডালের পুরটা কাল রাতেই বানিয়েছিলাম এবং সাথে আলু টমেটোর একটা দারুণ তরকারি বানিয়েছিলাম, বাট সেটার আর আমার ভিডিও করা হয়নি। আজকে যেহেতু আমি এই মিক্স ভেজটা বানালাম, অনেকেই আলু টমেটোর তরকারি ভালো বানাতে পারে, বাট মিক্স ভেজ দিয়েও খুব সুন্দর একটা তরকারি বানিয়ে পরোটার সাথে খাওয়ার রেসিপি অনেকেই জানে না। বিশেষ করে আমার তো অনেক ফ্রেন্ড আছে যারা আমাকে বলে যে মিক্স ভেজ দিয়ে কীরকম লাগবে খেতে, আমাকে রেসিপি জানাস। তো আমি সেই জন্যই এই ভিডিওটা বানালাম, যে তোমরা যদি এই রেসিপিটা ট্রাই করে একবার দেখো তোমাদের অবশ্যই বারবার করে খেতে ইচ্ছা করবে। পরোটা রান্নার মেন হচ্ছে পরোটার পুর বানানো, আর এই পুরটা যেহেতু আমার রেডি ছিল তাই আজকে আটা মেখে আর পরোটা বানাতে একদমই সময় লাগলো না, খুব তাড়াতাড়ি আমার পরোটার ডোগুলো রেডি হয়ে গেছে। এবার আমি এগুলোকে বেলে ভেজে নেব, লাঞ্চেরও টাইম হয়ে গেছে। আজকে আমাদের এক সেলিব্রেশন কিছু তো হয়নি, কিন্তু ভালো খাওয়া দাওয়া করে তারপর আমার একটা কাজ রয়েছে এখানে, সেই কাজে আমি বেরিয়ে পড়বো, তাই রান্না বান্নাটা তাড়াতাড়ি করে সেরে নিচ্ছি। যারা যারা তোমরা আমার ভিডিও দেখছো এবং আমার চ্যানেলের বন্ধু হও তাদের সবাইকে হ্যাপি হোলিতে আমার অনেক অনেক শুভেচ্ছা। সবারই হোলি আশা করি খুব ভালো কেটেছে এবং সবাই খুব ভালো আছো। আর আমার চ্যানেলটাকে ভালো লাগলে অবশ্যই কিন্তু তোমরা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নিতে ভুলো না, যাতে আমি যখনই ভিডিও পোস্ট করি তোমরা যাতে নোটিফিকেশান পেয়ে যাও। দেখো কথা বলতে বলতে আমার সমস্ত পরোটা বানানো রেডি হয়ে গেছে, এবার আমরা লাঞ্চটা করে নেব। দেখো কি সুন্দর লাগছে পরোটা, গরম গরম ডালের পরোটা আর এখানে মিক্স ভেজ সবজি, আর সাথে একটু রায়তাও বানিয়ে নিয়েছিলাম কারণ যাতে একটুখানি দইটাও ভালোভাবে খেতে পারি। আর এখন অনুষ্ঠানের দিন কোনো রকম মিষ্টি মুখ হবে না, সেটা তো বাঙালিদের চলে না, তাই বাড়িতেই ভাবলাম আজকে একটা দারুণ মিষ্টির রেসিপিও বানিয়ে নিই এবং তোমাদের সাথে সেটাও আমি শেয়ার করছি। দেখো এখানে একটা কনডেন্স মিল্ক কিনেছিলাম, যেটা কিন্তু সুগার ছাড়া। আমাদের ইন্ডিয়ায় যে কনডেন্স মিল্ক আমরা কিনি সেটা কিন্তু সুগার অ্যাডেড থাকে। এখানে একটা এক্সফোলিয়েট মিল্ক পাওয়া যায়, যেটা একটুখানি জমানো মিল্কের মতো বলতে পারো, কিন্তু এর মধ্যে কিন্তু কোনো রকম সুগার অ্যাড করা নেই। তুমি তোমার পছন্দ মতো করে যতটা চাই ততটুকুই মিষ্টি অ্যাড করতে পারো। আর এদিকে বাড়িতেই আমি দুধ থেকে ছানা বানিয়ে নিয়েছিলাম, কারণ এখানে তো এরকম মিষ্টির দোকানে ছানা বা কিছু কিনতে পাওয়া যায় না, তাই দুধটাকে বাড়িতেই ছানা বানিয়ে নিয়েছিলাম। আর এই কনডেন্স মিল্কটাকে কিছুক্ষণ বয়েল করে নেওয়ার পরে এই বাড়িতে তৈরি করা ছানাটাকে এর মধ্যে মিক্স করে নিয়েছি। বেসিক্যালি বলতে পারো এটা ছানার পায়েসই বানাচ্ছি আমি, কিন্তু অনেকটা রাবড়ির মতো খেতে লাগবে। আর এখানে আমি অ্যাড করছি গুড়ের পাউডার।
চিনিও অ্যাড করা যেতে পারে, বাট গুড়টাই আমি বেশি প্রেফার করি। এবার গুড়ের পাউডারটা এর মধ্যে অ্যাড করে নিয়ে ভালোভাবে এটাকে কিন্তু অনেকক্ষণ ধরে চালিয়ে যেতে হবে, যাতে নিচে কোনোভাবে ধরে না যায়। আর স্লো কুকেও কিছুক্ষণ রেখে রেখে আমি দুধটাকে একদম মরিয়ে নেব, যাতে অনেকটা ক্ষীরের মতো টেক্সচার হয়ে যায়। আর এখানে আমি অ্যাড করব এবার এলাচ একটু গুঁড়ো করে। এলাচটাকে আমি গুঁড়ো করতে পারিনি বলে ভেঙে অ্যাড করছি। এটাকে যদি তোমাদের কাছে শিলনোড়া বা কিছু থাকে তুমি গুঁড়ো করেও অ্যাড করতে পারো। আমার কাছে সেরকম কিছু ছিল না গুঁড়ো করার, সেজন্য আমি এলাচটাকে কুটে সেটাকে অ্যাড করবো। আর দেখো আমি কন্টিনিউয়াসলি কিন্তু দুধটাকে এরমভাবে চালিয়ে যাচ্ছি। দুধটাকে এভাবে বেশ কিছুক্ষণ ধরে নাড়িয়ে নাড়িয়ে তারপর যখন দুধটা অনেকটা মরে আসবে তখন একদম রাবড়ির মতো একটা টেক্সচার হয়ে যাবে। এটা কিন্তু খেতে দারুণ লাগে। আমি যখনই বাইরের কোনো দেশে আসি, যখনই আমি দেখি, আমার মিষ্টি বানানোর ইচ্ছেটা কিন্তু জেগে ওঠে। যেহেতু বাঙালিরা যে কোনো অনুষ্ঠানে একটু মিষ্টি খেতে ভালোবাসে, আর এখানে ভালো কোনো মিষ্টির দোকান নেই, মিষ্টি ভালো পাওয়া যায় না, তাই মনে হয় যে বাড়িতে যে মিষ্টিটা আমরা বানিয়ে খাচ্ছি সেটার টেস্টটা আরও বেশি ভালো লাগে। তো দোকানের কেনা মিষ্টির থেকে আমার এখানে বাড়িতে বানানো মিষ্টি বেশি পছন্দ। আমি আগেও যখন ইউকেতে ছিলাম তখন আমি বাড়িতে অনেক রকমের মিষ্টি বানাতাম, তার মধ্যে এটাও এক ধরনের রেসিপি যেটা আমি আগেও ট্রাই করে দেখেছি। তাই আজকে ভাবলাম এটা আমি বানাই এবং তোমাদের সাথে শেয়ার করি। তোমরা অবশ্যই বাড়িতে এভাবে একবার ট্রাই করে দেখো। এই লাস্টে আমি একটুখানি ঘি এখানে অ্যাড করে দিচ্ছি। তুমি একটা ঘি পাত্রের মধ্যে ঘি মাখিয়েও তোমরা অ্যাড করতে পারো, বাট এখানে যেহেতু ঠান্ডা ঘিটা একদমই জমে থাকে, সেজন্য আমি গরম দুধের মধ্যেই একটু ঘিটা দিয়ে দিচ্ছি, যাতে ঘিটা একদম গলে যায়। এবং ঘিয়ের এই স্মেলটা অ্যাড হয়ে যাওয়ার পরে কিন্তু রাবড়ির টেস্টটা আরও বেশি ভালো হয়ে যায়। সেজন্য আমি ঘিটা এখানে লাস্টে একটু অ্যাড করে দিলাম। এবার একদম দেখো অনেকটাই মরে গেছে দুধটা আমার, আর অনেকটা সরগুলোও বেশ জমে জমে উঠে এসছে লালভাবে। খেতে কিন্তু এটা দারুণ লাগবে এখন দেখেই মনে হচ্ছে। বাট এটা কিন্তু গরম গরমের থেকেও বেশি ভালো ঠান্ডা হয়ে যাওয়ার পরে খেলে ভালো লাগে। তাই আমরা এটাকে বের করে ঠান্ডা হতে দেব, এবং একদম ঠান্ডা হয়ে আসার পরে এটাকে আমরা খাবো। দেখো ঠান্ডা হয়ে যাওয়ার পর কি সুন্দর দেখতে লাগছে। তো এবার আমরা এটাকে খাবো। আজকে দেখো বিকেলবেলা আকাশে এরকম রেনবো দেখা যাচ্ছে, আর রেনবো দেখতে পেয়ে আমার মেয়ে তো কি খুশি। হোলির দিনে বৃষ্টি হলে একদম ভালো লাগে না, বাট রেনবো দেখতে পেয়ে আমার মেয়ে কিন্তু খুব খুশি হয়। মেয়ে এখন রেনবো দেখতে পেয়ে খুশি হয়েছে। ওর বাবা কাজ করছিল পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে, মেয়ে রেনবো দেখছে, আর আমারও একটা কাজ ছিল। সো এটা হাউন্সলো ট্রিটি সেন্টার, এটা বেশ কিছুদিন বন্ধ ছিল, এখন আবার নতুন করে এটার আর্ট সেন্টারটা ওপেন হয়েছে। তো আমি এখানে একটা ফটোগ্রাফির কাজের জন্য গেছিলাম, এবং গিয়ে দেখলাম এখানে অনেক লোকজন এসেছে, কারণ এখানে একটা মেলার মতো বসেছে জব ভলেন্টিয়ারির জন্য। এখানে অনেক ধরনের প্রোগ্রামিং হচ্ছে এবং তার জন্য প্রচুর লোক এখানে এসেছে। আর আমি এটারই একটা ফটোশ্যুট করার জন্য এখানে এসেছিলাম। তো ছোটই কাজ ছিল আমার, বেশিক্ষণের না, 1-2 ঘন্টার কাজ ছিল। কাজও করে তারপর এখন আমি বেরিয়ে পড়লাম, সাথে একটা কফি নিয়ে নিয়েছি। ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আজকে প্রচণ্ড। আর রাস্তাটার মধ্যেও দেখো এখন লোকজন ভালোই রয়েছে যেহেতু উইকেন্ড, আর এখানে লাইভ মিউজিকও চলছে। কাজ থেকে বাড়ি ফিরতে ফিরতে আজকে এত ঠান্ডা লাগছিল যে বাড়ি এসে ইচ্ছে করলো কিছু গরম গরম খাই। তাই এরকম নেপালি স্টাইলের মোমো বানিয়ে নিয়েছিলাম, সুপি মোমো। তোমরা যদি এই রেসিপিটা চাও তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি তোমাদেরকে অবশ্যই লিঙ্ক পাঠিয়ে দেবো অন্য একটা ভিডিও বানিয়ে। আর আজকে দেখো দোলের দিন, একদম পূর্ণিমা, চাঁদ আকাশে উঠে আছে, কি সুন্দর লাগছে, কিন্তু বাইরে প্রচণ্ড ঠান্ডা। আর এখন আমরা রাত্রিবেলায় বেরিয়েছি আমাদের বাড়ি থেকে সাউথ হল বলে জায়গাটা অনেকটাই কাছে। তোমরা অবশ্যই সাউথ হলের নাম শুনে থাকবে। সাউথ হলে কিন্তু প্রচুর ভালো ভালো খাবার রেস্টুরেন্ট আছে, যদিও আমরা সাউথ হলে গিয়ে সেরকম খাবার এক্সপ্লোর করিনি এখনও অবধি। তো আজকে আমাকে অর্পণ বলল ওখানে খুব ভালো একটা ভেজিটেরিয়ান রেস্টুরেন্ট আছে যার নাম সারভানা ভবন। তো যেহেতু আজকে আমরা সারাদিনই নিরামিষ খাবারই খাচ্ছি এবং আজকে পূর্ণিমা, তাই আমরা ভাবলাম রাত্রিবেলায় আজকে দোলে তো সেরকম কিছুই করা হলো না, তো বাইরে একটু যাই খাওয়া দাওয়া করতে। তো আমরা এসে গেছি এখন সাউথ হলের সারভানা ভবনে। এটা কিন্তু একদমই আমাদের বাড়ি থেকে আসা যাওয়া করা খুবই সুবিধে, জাস্ট বাস থেকে নামলে বাস স্টপের অপোজিটেই রেস্টুরেন্টটা।
তো পৌঁছে গেছি সারভানাতে। এসে কিন্তু অ্যাটমসফিয়ারটা রেস্টুরেন্টের আমার খুবই ভালো লাগছিল, মনেই হবে না যেটা একটা ভেজিটেরিয়ান রেস্টুরেন্ট। বেশ বড় একটা রেস্টুরেন্ট, অ্যাম্বিয়েন্সটাও খুবই সুন্দর। আর এরকম আহানাকে একটা হাই চেয়ার দিয়েছিল, ও হাই চেয়ারে বসে রয়েছে আর আমরা অর্ডার করে দিয়েছি। অ্যাজ ইউজুয়াল ভেজিটেরিয়ান খাবার মধ্যে বাইরে আমার কিছু খেতে বললে আমি ধোসাটাই ফার্স্টে প্রেফার করি। আমার ধোসা খেতে ভীষণ ভালো লাগে আর আমার মেয়েরও ভালো লাগে, তাই আমরা ধোসা অর্ডার করে দিয়েছি এবং অর্ডার করে এখানে বসে আছি। আর অর্পণ চুজ করছে ও নিজে অন্য একটা কিছু খেতে চায় আজকে, কারণ ও ধোসা খেতে খুব একটা ভালোবাসে না। তো আমাদের ধোসা তো চলে এসেছে, আমরা মা মেয়ে মিলে ধোসা এনজয় করছি। আর অর্পণ ভেবেছে আজকে পনির আর পরোটা খাবে। পনির খেতে অর্পণ খুব ভালোবাসে, আমার মেয়েও পনির খেতে খুব ভালোবাসে। বাট আমি বাইরে গেলে পনির খেতে খুব একটা প্রেফার করি না, বাড়িতে রান্না করে দিলে আমার ভালো লাগে। তো আমি সেজন্য পনির এখানে আজকে অর্পণ নিচ্ছে, ওর থেকে অল্প একটু ট্রাই করে দেখব। বাট আমি অ্যাজ ইউজুয়াল যেটা পছন্দ করি সেটা হলো ধোসা, আর আমি যে কোনো ভেজিটেরিয়ান রেস্টুরেন্টে গেলে আমি ধোসাটাই খাই এবং এটা আমি আর আমার মেয়ে খুব মজা করে খাই। আর অর্পণের খাবারও এখানে চলে এসেছে, দেখতেই পাচ্ছ কত ইয়াম্মি। আর আমার মেয়েও দেখছো তো প্লেট নিয়ে টানাটানি করছে, ধোসা খেতে সে এত ভালোবাসে যে প্লেট নিয়ে সে টানাটানি করছে পুরো। এভাবেই খাওয়া দাওয়ার মধ্যে দিয়ে আজকে আমাদের দোল পূর্ণিমা কেটে গেল।